ইসমানী মির্জা বসুবারাতিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো রাজনীতি কোন পথে, এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল লতিফ সম্রাট রয়েছেন আমাদের সাথে। স্বাগত জানাচ্ছি আব্দুল লতিফ সম্রাট আপনাকে। একই সাথে রয়েছেন অত্যন্ত একজন সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা বলছিলাম যে রাজনীতি কোন পথে, এই বিষয় নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন যে গতকালকেই ছাত্ররা যারা তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং যারা এই ছাত্র জনতার গণবিপ্লবের সামনের সারিতে থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে, সেটা নিয়ে কথা শুরু করতে চাই আমি। জনাব আব্দুল লতিফ সম্রাট, এই যে হাসিনা বিরোধী নেতৃত্বে যারা দিয়েছেন তারা একটা রাজনৈতিক দল গঠন করেছেন, সেখানে অনেক তরুণরা সমাবেত হয়েছেন এবং আমরা দেখেছি অনেক যারা সিনিয়র তারাও কিন্তু সেখানে গিয়েছেন। তো সেই বিশ্লেষণে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকেও নেতারা গিয়েছেন, জামাত থেকে গিয়েছেন, অন্যান্য দল থেকে গিয়েছেন। বিএনপি যেটা বলবার চেষ্টা করেছে যে তারা বসু ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির এটাকে স্বাগত জানাচ্ছেন, জামাত ইসলামও স্বাগত জানিয়েছেন। কিন্তু এখন যে প্রশ্নটা হচ্ছে যে এই যে লড়াইয়ের কথা যেটা বলা হচ্ছে যে আমাদের রাজনৈতিক গণতান্ত্রিক যে লড়াই, আগামী নির্বাচন, আমাদের জাতির ভবিষ্যৎ কি, সব মিলিয়ে নতুন রাজনৈতিক দল এবং যারা প্রবীণ রাজনৈতিক দল রয়েছেন, এই মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন কোন পথে অবস্থান করছে বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমত ধন্যবাদ। আজকে মাহে রমজানের শুরু হলো, সবাইকে রমজানের শুভেচ্ছা এবং বিশেষত আপনাদের অগণিত দর্শক শ্রোতাদের প্রতি এই শুভেচ্ছা জানিয়ে এবং আমার সংসদীয় আসন নড়াইল একের সর্বস্তরের জনগণকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি। একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে ঘটনার অনিবার্যতা একের পর এক ঘটে চলেছে। আমরা প্রথমত সবাই জানি যে সবার সম্মিলিত প্রয়াসে এবং আমাদের তরুণ প্রজন্ম ছাত্ররা যে আন্দোলনে অগ্রণী ভূমিকা নেতৃত্ব দিয়ে চূড়ান্তভাবে একটি স্বৈরাচারী শাসনকে পতন ঘটাতে সক্ষম হয়েছে জাতি, এজন্য অবশ্যই এই তরুণদেরকে প্রশংসা করতে হবে। তরুণদের এই আত্মত্যাগ, এটা জাতির জন্য চিরদিন একটি স্মরণীয় অধ্যায়। তবে এতটুকু বলতে হবে যে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করছি, যেটা আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি, যে সবাই কেমন জানি এর ক্রেডিটটা নেওয়ার জন্য অতি উদ্গ্রীব এবং যার কারণে একটা পার্থক্য আস্তে আস্তে শুরু হয়েছে। কেউ বলছে যে আমরাই এটা করে দিয়েছি, আবার কেউ এটা বলছে যে আমাদের ছাড়া পারো নাই। এই ধরনের একটা কথা থেকেই কিন্তু কিছু কিছু হইলেও মত পার্থক্য তখন থেকে শুরু হয়েছে। এবং যেমন রাজনৈতিক দলের মধ্যেও দেখা যাচ্ছে একটা রাজনৈতিক দল কনস্ট্যান্টলি যেমন বিএনপিকে দোষ দিয়ে চলছে, বিএনপি এই সেই নানান রকম অভিযোগ, তার অনেকটাই ভিত্তিহীন সেই ধরনের অভিযোগ করছে এবং জনমনে এক ধরনের ভীতির সঞ্চার হচ্ছে। এটা হইল বাস্তবতা। যারা অজস্র লক্ষ কোটি জনতা সেই 5ই আগস্টের যে অর্জনে যে উৎফুল্ল হয়েছিল, খুশি হয়েছিল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিল, আজ লক্ষ্য করলে দেখা যায় তাদের মধ্যে একটা অস্থিরতা চলছে। এখন এটা বুঝতে হবে, অনেকে একটা ভুল ধারণা করে যে কোনো দল, বিশেষত বিএনপি বারবার কেন নির্বাচনের কথা বলে। তা একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, তারা নির্বাচনের কথা না বলে অন্য কী কথা বলতে পারে? এবং আমাদের দেশের যে ফাউন্ডেশন, সেটাই তো গণতন্ত্রের জন্য লড়াই, সাম্যবাদের লড়াই। তো আজকে একটা সরকারকে দেওয়া, মানে অন্তর্বর্তীকালীন একটি সরকারকে আমরা অত্যন্ত স্বাগত জানায়ে তাদেরকে ওখানে বসিয়েছি, সবাই সম্মিলিতভাবে বসিয়েছি এবং তাদের কাছে এক একটা দলের এক এক ধরনের প্রত্যাশা থাকতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তম দল হিসেবে
তাদেরও একটা নিজস্ব অবস্থান আছে, নিজস্ব প্রত্যাশা আছে। তারা জনগণের কল্যাণ তাদের মতো করে দেখবে এবং তারা চাইবে যত শীঘ্র সম্ভব জনগণের ভাগ্য নির্ধারণে কাজ করে, যাতে করে জনগণ যে অধিকার হারা হয়ে এতকাল সাফার করেছে, গণতান্ত্রিক সেই ভোট দেওয়া, মানুষের বাংলাদেশের সমস্ত রাজনৈতিক সরকারি কাজে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা, এইটা আমাদের দল থেকে সবসময় চেষ্টা করা হয়েছে। 17 বছর কেউ স্বীকার করুক না করুক, একমাত্র মাঠে দাঁড়ায় কনস্ট্যান্টলি বিপ্লব, বিদ্রোহ। আমি বারবার এই কথা বলি যে দেখেন, লক্ষ লক্ষ মামলা, 22,000 নেতাকর্মী প্রায় কেউ পঙ্গু, কেউ হয়েছে, মানে নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, মানুষ বাড়িতে থাকতে পারে নাই। এ সংগ্রাম তো বিএনপি কনস্ট্যান্টলি জনগণের জন্যই করে চলেছে। এবং আজকে যখন এমন একটা পর্যায়ে এসেছে যেখানে অ্যাকচুয়ালি আমরা যদি চাই, সমস্ত দল যদি সম্মিলিতভাবে চায়, তাহলে একটি গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠা করার জন্য যে যৌক্তিক সময় প্রয়োজন, সেই সময় তো বিএনপি দিয়েই চলেছে। বিএনপি কিন্তু বলেছে যে আপনারা একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করে আপনারা নির্বাচন দিয়ে দেন। এখন এতগুলি সংস্কার আপনি যেটা হাতে নিয়েছেন, এই সংস্কার কতদিন লাগবে করতে? এবং এর মধ্যে অনেক জায়গায় কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি, যেখানে সেখানে খুন, রাহাজানি, মানে গ্রুপ রবারি, এই ধরনের কার্যকলাপ চলছে। তো একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু না হলে, ইভেন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বসময়ে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে যে আমরা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি না। যেইটা নির্বাচিত সরকার একটা অথরিটি চেয়ে, আমি আপনার ভোটে এসেছি, অতএব আমাকে সময় দিন, আমি কাজ করি। আর সংস্কার করার ব্যাপারে যেটা অতিরিক্ত গুরুত্ব, মানে আমি বলছি প্রত্যেকটা হয়তো দরকার আছে, কিন্তু ইভেনচুয়ালি এগুলাকে করতে হবে। আজকে ধরেন জাতীয় সংসদ নির্বাচনে যদি এমন কোনো দল জনগণের ম্যান্ডেট পেয়ে যায় এবং সেখানে যদি তারা কিছু পরিবর্ধন করতে চায়, এই সরকার যদি সংস্কার করেও দেয়, তারা তো সেখানে পরিবর্ধন করতেই পারবে। কোনো আইন এই সরকার করে যেতে পারবে না যেটা নালিফাই করতে পারবে না নির্বাচিত সরকার, কারণ সুপ্রিম অথরিটি লাইজ উইথ দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দি কান্ট্রি। তো আর কিছু কিছু দল ধরেন অতি উৎসাহী হয়ে কিছু লোকের সমাগম ঘটিয়ে তারা মনে করছে তাদের বোধহয় সমস্ত লোকের সমর্থন তাদের সাথে আছে, এটাও সম্ভব। আর কালকে যে রাজনৈতিক দল আমাদের ইয়াং তরুণ প্রজন্ম করেছে, আপনারা দেখেছেন, আমাদের দল সেটাকে ওয়েলকাম করেছে এবং তারা গণতন্ত্র পুনরুদ্ধারে যৌক্তিক ভূমিকা রাখতে পারবে, আমরা এটা আশা করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশের সার্বিক উন্নতির জন্য এবং সার্বিক একটা স্বস্তিকর পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলি তাদের এজেন্ডা, তাদের গোলস তারা ডিফাইন করবে, কিন্তু একজন আরেকজনের প্রতি কাদা ছোড়াছড়ি, এইটা জনমনে ভীতির সঞ্চয় করে। আমি আশা করব যে অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে, ইভেন আমার নিজের রাজনৈতিক দলকে ইনক্লুড করে আমি বলছি, এমন কোনো বক্তব্য দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে পাবলিকলি, যাতে জনমনে, এখন যেখানেই গেলে আপনি দেখবেন অনেকে বলে যারা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, তারা বলে যে ভাই কি হচ্ছে, আপনারা কি করবেন, আপনাদের লক্ষ্য কি, অমুক এইটা করতেছে, ওই দল এইটা বলতেছে, আপনারা এইটা বলতেছেন। এইটার থেকে বেরিয়ে এসে এবং একই সঙ্গে এটাকে ডাই ডাউন করার জন্য অন্তর্বর্তী সরকারের একটা ভূমিকা আছে। যেমন কিছু কিছু জিনিস জনমনে একটু হইলেও সন্দেহের সঞ্চার করেছে। আজকে হয়তো প্রধান উপদেষ্টা বলে গেলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, পরের দিন দেখা গেল তার প্রেস সেক্রেটারি বলে দিল যে জুন পর্যন্ত কনফার্ম নির্বাচন হবে। একটা হায়ার অথরিটির কথা তো আপনি পাবলিকলি করতে পারেন না,
রিফিউট করতে পারেন না, এরকম নানান সময় নানান বক্তব্য দেওয়াটা আমি মনে করি অত্যন্ত অনভিপ্রেত। প্রধান উপদেষ্টা তার সবচেয়ে, আমি যেটা মনে করি, অন্যান্য ধরেন বিভিন্ন মিডিয়া আউটলেটে, বিদেশি আউটলেটে, বিভিন্ন সফরে যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় অনেক বক্তব্য রাখছেন, নির্বাচনের পক্ষে রাখছেন, কিন্তু আপনি দেখবেন ওই উন্নত বিশ্বে তাদের কিন্তু সমস্ত কথা আলটিমেটলি ফাইনাল বিবেচনা করা হয় যখন প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার কলস এ প্রেস কনফারেন্স, এবং সেইখানে তারা অফিশিয়াল যদি অফিশিয়াল স্টেটমেন্ট ওইটাই আপনি কোথায় কোন জায়গায় বেড়ানোর সময় সাংবাদিকের কাছে করছেন এটার জন্য কিন্তু নোবডি হোল্ডস ইউ অ্যাকাউন্টেবল। কিন্তু আপনি আপনার দেশে এবং প্রাইম মিনিস্টার হোক, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হোক, তার একটা প্রেস কোর থাকে, তাদেরকে ইনভাইট করে এনে আপনি যদি আনএম্বিগুয়াসলি বলেন যে আপনার গোলস কি, টার্গেট কি, তখন মানুষ জানবে যে হ্যাঁ এইটাই কথা, অন্য যারা যা বলতেছে এটার মধ্যে কোনো এই বাস্তবতা নাই। তাই এই টেম্পারেচারকে ডাউন করার জন্য সমস্ত দলকে নিজেদের সংযত রেখে বক্তব্য দিতে হবে, এবং সবাই একই লক্ষ্য, গণতন্ত্র এবং নির্বাচনের জন্য একটা সুনির্দিষ্ট তারিখ আশা করব আমরা। নিশ্চয়ই মিস্টার আব্দুল লতিফ সম্রাট কাছে শুনলাম। হাসান ভাই, এই যে 7 মাসের কাছাকাছি হয়ে গেল এবং আমরা তো খুবই আশাবাদী। আমাদের একটা কথা আছে না, আপনারাই লিখেন ধরিব মাছ খাইব সুখে, সেটি তো আমাদের প্রত্যাশা, এখনও প্রত্যাশা, আমরা ধরিব মাছ খাইব সুখে। কিন্তু মাছও নাই, সুখও নাই, যদি এরকম অবস্থা হয় তাহলে তো আমাদের জন্য খুবই দুর্বিষহ। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে এবং তারা প্রত্যাশা করছে তারা প্রবীণদের সাথে একত্রে কাজ করবে। আমরা যেটি মিস্টার আব্দুল লতিফ সম্রাট বললেন যে এই যে কোনো দলকে এমন কোনো পাবলিকলি স্টেটমেন্ট বক্তব্য দেওয়া উচিত হবে না যেটা হচ্ছে কি মানুষের মধ্যে একটা ভুল ধারণা হতে পারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিএনপি বলি, জামাত বলি, দুটি প্রধান যে রাজনৈতিক দল, তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে কিন্তু বলছেই। আবার এই যে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে সেই গঠনেরও কিন্তু আবার যারা ওই সমাবেশে গিয়েছেন তার থেকে বের হয়ে গিয়েও কিন্তু আবার বলছেন যে তারা আসলে কি করতে চায় সেটি কিন্তু স্পষ্ট করেননি। তো এখন আসলে রাজনীতির পথ যেটি, সেই পথটি কি সঠিক আছে না মসৃণ আছে? আপনার বিশ্লেষণ কি? আমার যে পর্যবেক্ষণ এবং মূল্যায়ন, আমার মনে হয় একটা ঘোলাটে হচ্ছে, পরিস্থিতিটা জটিলতর হচ্ছে। নতুন দল এসছে সেটা খুবই ভালো কথা, কিন্তু সেটার মধ্যেই কিন্তু অনেকগুলি প্রশ্নের জন্ম দিয়েছে। সেটা তারা এই যে বাস রিকুইজেশন করে এনেছে সেটার অভিযোগটা এসছে, এবং প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টার এটা বলেছেন যে না, এটাতে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। এটা আবার টিআইবি কিন্তু এটার কঠিন সমালোচনা করেছে আজকেই। তারপরে ছাত্র সংগঠন একটা হলো নতুন, সেখানেও কিন্তু হাতাহাতির ঘটনা ঘটলো। এটা অবশ্য বড় ঘটনা না, কিন্তু শুরুগুলি কিন্তু ভালো হচ্ছে না মনে হচ্ছে। এবং যে সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে সেটাও একটা অস্পষ্টতা আছে এটা নিয়ে, তাই না? এটা নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে। নেপালে হয়েছে এরকম সেকেন্ড রিপাবলিক, আরও অন্য দেশেও হয়েছে, কিন্তু সেটার জন্য ঐক্য লাগবে। ঐক্যটা আমরা দেখছি না, আস্তে আস্তে দেখছি যে একটু দূরত্ব বাড়ছে। এই যে উনি বললেন যে বিএনপি জামাতের পারস্পরিক দোষারোপের সংস্কৃতিটা কিন্তু তীব্রতর হচ্ছে, ফাটলটা কিন্তু গভীরতর হচ্ছে। আজকে আবার 12 দল ভেঙে গেছে, নানান ধরনের জটিলতা তৈরি হচ্ছে। আমি কিন্তু খুব আশার আলো দেখতে পাচ্ছি না, এটা ক্ষীণ হয়ে আসছে মনে হচ্ছে। এটা সেনাপ্রধানের বক্তব্যেও কিছুদিন আগে এটা স্পষ্ট হয়েছে যে আপনারা কাদা ছোড়াছুরি করবেন না, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। সেটা খুবই তাৎপর্যবহ একটা বক্তব্য ছিল। তো এখন সাম্প্রতিক ঘটনাবলী যা দেখছি, ছাত্ররা দল করেছে, খুবই ভালো কথা। তো আন্দোলন এক জিনিস, ভোট কিন্তু আরেক জিনিস। তো আমরা এখন দেখবো এই এসিড টেস্টে তারা কতখানি জয়ী হতে পারে। আমরা ওয়েলকাম করব একটা, যদি রেফারির মতো একটা দল থাকে, বড় 2 দলের মাঝখানে তারা যদি ওয়াচডগ হয়, তারা যদি একটা প্রহরীর ভূমিকা পালন করে, মানে একটা ভীতিকর পরিস্থিতির মাঝখানে যদি তারা একটা শান্তির একটা বাফার জোন তৈরি করতে পারে, সেটাও একটা অর্জন আমি মনে করব। কিন্তু এটা এখনই বলার সময় আসেনি, কারণ দলটা গঠিত হয়েছে মাত্র 1 দিন হলো। এখনই কিন্তু এটা ইটস টু আর্লি টু কমেন্ট, খুব প্রিমেচিউর বক্তব্য হয়ে যাবে। তাদের কাজকর্ম, তাদের বক্তব্য এগুলো স্পষ্ট হবে, তখন সেগুলির থেকে বিশ্লেষণটা করা যাবে এবং পর্যালোচনাটা করা যাবে। আমরা সেটার জন্য অপেক্ষা করি। নিবন্ধন পাওয়ার তো একটা প্রক্রিয়া আছে, তারা যদি নির্বাচন, সেটা করা যাবে, নিবন্ধন পেতেই পারবে। সেটা এর মধ্যে কিছু কিছু নতুন দল এসছে, আরও কতগুলি আছে, প্রক্রিয়াধীন আছে। কয়েকদিন আগে একটা পার্টি হলো
তাদের মার্কা হলো ফুলকপি, তাই না? এখন থাকবে এগুলি বড় ছোট সরস নিরস নানান দল থাকবে, সেটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, তাই না? বহু দলের বহু মতের যেই বিকাশ, কিন্তু তার মধ্যে যেন পরমত সহিষ্ণুতা থাকে, সংযমটা থাকে, পারস্পরিক শ্রদ্ধাশীলতাটা থাকে, দেশপ্রেমটা থাকে, সেটাই আমরা চাইব। সেটা যেই নতুন দল আসুক সমস্যা নাই, যত ইচ্ছা ততই আসুক, সেটা মানুষ যাদের গ্রহণ করবে সেটা থাকবে, ভোটে যারা জিতবে তারা থাকবে, যারা বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। আমরা অপেক্ষা করি নির্বাচন পর্যন্ত, কিন্তু নির্বাচনটা নিয়েও টালবাহানা তৈরি হচ্ছে, উনি বলেছেন পরিষ্কার, এবং সেটা নিয়ে কিন্তু এখন আপনি দেখবেন যে অচিরেই কিন্তু একটা টাইম ফ্রেম দিতে হবে, এটা সরকারকে বাধ্য করা হবে, সেই পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। আজকেই বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন যে বিদেশের কাছে ইনিয়ে বিনিয়ে বলার থেকে একদম রোডম্যাপ পরিষ্কার 1 মাসের মধ্যে ঘোষণা করতে হবে। আর আবার কেউ বলছে স্থানীয় সরকার আগে নির্বাচন হবে, কেউ বলছে সংস্কার আগে হবে, কেউ বলছে গণপরিষদ হবে, নানান ধরনের মত আমরা দেখতে পাচ্ছি। ফলে এই বিভক্তিটা কিন্তু এটা খুব ভালো লক্ষণ বলে আমার মনে হচ্ছে না। বিভক্তি থাকুক, সেটা থাকুক, কিন্তু মেজর প্রশ্নে আপনি দেখেন সীমান্তে আজকেও কিন্তু প্রাণহানি হয়েছে এবং বেড়া দিচ্ছে ভারত, কিন্তু মুখে কথা বলছে আমরা কিন্তু অনেক সহিষ্ণুতার পরিচয় দিচ্ছি, অনেক। আমাদের জলসীমা অতিক্রম করে কিন্তু ভারতীয় 19টা জেলে আসছে, আমরা তো তাদের হত্যা করিনি, কিন্তু একটার পর একটা ধরে নিলাম তর্কের খাতিরে যে আমাদের বাংলাদেশিরা অপরাধ করেছে, তো তাই বলে মেরে ফেলতে হবে তাকে বিচার করুক, তাই না? তো এটা তো কোনো সৎ প্রতিবেশী সুলভ বন্ধুত্বের পরিচয় হতে পারে না। মুখে এক কথা বলছে ভারত, তারপরে হাসিনাকে অন্যায়ভাবে আশ্রয় দিয়ে রাখছে, সেটা নিয়ে বাংলাদেশের কোনো জবাব দিচ্ছে না। এগুলি তো দিনের পর দিন চলতে পারে না, এই সব প্রশ্নে তো আপোষ করা যাবে না। সেইখানে সব দলকে এক হতে হবে এবং স্বৈরাচার যাতে পুনর্বাসিত না হতে পারে সেটার জন্য কিন্তু দৃঢ়তার পরিচয় দিতে হবে। ছাত্ররা এসছে, সেটা খুব ভালো কথা, কিন্তু আমরা চাইব তাদের কাছ থেকেও একটা সংহত আচরণ, একটা সংযমী আচরণ আমরা আশা করব যতটা সম্ভব। রাজনীতিতে তো এই সহিষ্ণুতার পরিচয়টা দিতে হবে, এখানে ধরো মারো কাটো এগুলি তো গ্রহণযোগ্য না, এটা গণতান্ত্রিক ভাষা না। তো আশা করি তারা সেই সংযমের পরিচয়টা দেবে, মানে পরিপক্কতা আসবে আস্তে আস্তে, এখন মাত্র শুরু হলো তাদের, এটা অনেক পথ যেতে হবে নির্বাচন পর্যন্ত। যে আপনি কি মনে করেন কিনা যে যারা প্রবীণ রাজনৈতিক দল আছেন বা নেতারা আছেন, তারা কি এই তরুণ নির্ভর এই দলকে তারা সহযোগী মনোভাব নিয়ে এগিয়ে আসবে কিনা? মুখে মুখে এলেও ভিতরে ভিতরে একটা তো থাকবে প্রতিদ্বন্দ্বিতা, তারা তো একটা হুমকি মনে করবেই, আসলে বাস্তবতা যেটা আর কি। ফলে দেখা যাক এখন কি হয় শেষ পর্যন্ত। রাজনীতির মাঠে এখন লেভেল প্লেইং ফিল্ড হোক, তারপরে সবাই যার যার মতো কথা বলবে, মানুষ যেটা গ্রহণ করবে সেটাই আমরা দেখব ভবিষ্যতে। আমরা এই জন্য তো অপেক্ষা করতে হবে, আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে কোনোভাবেই যেন কাদা ছোড়াছুড়ি একটা বিভৎস পর্যায়ে না যায়, এবং সেটা কিন্তু যারা ফ্যাসিস্ট অপশক্তি আছে, যারা দোসর আছে, ষড়যন্ত্র কিন্তু দেশের মধ্যে হচ্ছে, দেশের বাইরে হচ্ছে, আঞ্চলিকভাবে হচ্ছে, সেগুলির ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। 36 জুলাই কিন্তু প্রাথমিক বিজয় মাত্র, মূল চ্যালেঞ্জটা কিন্তু সামনে, এটাকে স্থায়ী করা, এটাকে সংহত করা, সেই চ্যালেঞ্জটা সবাইকে মিলে এটা মোকাবেলা করতে হবে। আমি একটু বিএনপির প্রসঙ্গে আসি, যেহেতু বিএনপি নেতাকে আমরা পেয়েছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মাত্র সম্মেলনে যোগ দেওয়ার জন্য 1-2 দিনের জন্য আপনি ঢাকায় এসেছেন। আমরা এই বিএনপির বর্ধিত সভা বেশ 6-7-8 বছর পর হয়তো অনুষ্ঠিত হয়েছে, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য কথা বলেছেন। একটা কথা বলেছেন যে তিনি স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াই শেষে পর্যায়ে বিএনপি নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দলসমূহ যুগপথ একদফা আন্দোলনের পথ ধরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের জন্য মহান আল্লাহর কাছে তিনি শুকরিয়া আদায় করেছেন। আমি কোট আনকোট করে আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য বললাম। তিনি আরেকটা কথা বলেছেন, তারপর আপনার বিশ্লেষে যাচ্ছি। বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের জনকল্যাণমূলক সব দৈনন্দিন কর্মকাণ্ডের সাফল্য নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করা, যেটা হাসান ভাই বলেছেন, আপনিও বলেছেন, যাতে কোনো কাদা ছোড়াছুড়ি না হয়, অনৈক্য তৈরি না হয়। তিনি সে কথা কিন্তু একদম স্পষ্টভাবে বলেছেন। এই সভায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। তো সেখানে সভাস্থলে ছিলেন, দেখেছেন, সুদূর আমেরিকা থেকে আসছেন। জি, এবং আমার তো মনে আছে যে সাবেক পতিত প্রধানমন্ত্রী আমেরিকার জীবনে কখনোই যাবেন না, এই ধরনের কথা বলেছিলেন। তো সে আমেরিকায় আপনি থাকেন, কিন্তু আপনি এসছেন, আপনি কি দেখেছেন আপনাদের এই সম্মেলনে বা আপনাদের বর্ধিত সভায়? দেখেন, আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি যে বক্তব্যগুলি দিয়েছেন, অনেকেই কিন্তু এখন অ্যাপ্রিসিয়েট করেন যে তিনি অত্যন্ত যুক্তিসঙ্গত
ন্যায়সঙ্গত বক্তব্য দান করেন এবং দল এবং দেশের উন্নয়ন কল্পে এবং সুরক্ষা কল্পে তিনি বক্তব্য রাখেন। উনি আমাদের কোনো এত বিশদ কিছুই বলেন নাই যে আমরা এত করছি, এত লোক মারা গেছে, এই হয়েছে, জাস্ট বলছে যে আমরা যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেছি সেটা চূড়ান্ত পর্যায়ে ছাত্রদের এই আন্দোলনের অগ্রভাগে এসে তারা চূড়ান্ত সাফল্য লাভ করছে। এবং আমরা এই একটা জিনিস প্রায় অনেকের কাছেই যখন শুনি খুব আশ্চর্য লাগে যে বিএনপি নির্বাচন চায়। নির্বাচন চাবে না তাহলে বিএনপি নির্বাচন ছাড়া বিএনপির চাওয়ার আর কি আছে? যে স্বৈরশাসন বহুদিন থাকুক, একটা স্বৈরশাসনের পরে আর একটা গণতান্ত্রিক অনির্বাচিত সরকার কোনো লিমিটলেস পিরিয়ডের জন্য থাকুক, এটা তো একটা গণতান্ত্রিক দল চাইতে পারে না। এবং আর একটা জিনিস আমি সবসময় বলার চেষ্টা করি যে দেখেন, সমস্ত রাজনৈতিক দলের একটা মতামত থাকা উচিত, কিন্তু আপনি যদি ওয়েট না দেন, এখন যদি বিএনপি এবং আর একটা XYZ রাজনৈতিক দল তারা এইটা বলে দিল যে আমরা 5 বছরের আগে নির্বাচন চাই না, কেউ বলল 2 বছরের আগে চাই না, আমরা বলতে আপনারা লোক সব মিলে কয়জন? দেশের 18-20 কোটি লোকের মধ্যে আপনি কয়জন? সেই পাশাপাশি আপনি বিএনপির সমর্থক কর্মী এদের হিসাব করেন। তা এখন যে কোনো জায়গায় এটা কিন্তু ল অফ এলিমিনেশন। আপনি এইখানে এই যে নির্বাচন হয়, নির্বাচন কি আপনার অনেক ভালো এজেন্ডা আছে। আমরা দেখছি অনেক এই যে বামপন্থী দলের যারা, তারা তো মানে ওই যে একটা হাসির কথা যে মুৎসুদ্দি বানানে কি হবে সেটা নিয়ে 2 ভাগ হয়ে যায়। তারা খালি থিওরির কথা বলে, কিন্তু ভোটে যায় 10 ভোট পায়। বিএনপি বহুবার নির্বাচিত হয়ে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সরকার, এবং তা নিয়ে কোনো বড় অভিযোগ নাই। রাতের ভোট দিনের ভোট রাতে করে নাই। সেই বিএনপি যখন একটা মতামত দিবে তখন অন্য সবাইকে তো ওইটার সঙ্গে করে মানে সমন্বয় করে বক্তব্য দিতে হবে। আমরা বলছি না আমাদের বক্তব্য দিতে হবে, কিন্তু এই প্রস্তুতি তো নিয়ে যাইতে হবে যে এখানে সবচেয়ে হাইয়েস্ট স্টেক হোল্ডার কোন দল, কার প্রতি জনগণের সমর্থন সবচাইতে বেশি আছে। আপনি কালকে সার্ভে করেন, দেখেন বিএনপির পাশে আর কোন কোন দলের অবস্থা 2, 1, 4, 8, 10-এর উপরে উঠবে না। তো সেই জন্য বিএনপি যেটা বারবার বলতেছে, ওই যে আমরা অনেক আগে যখন 71 সালে দেশ স্বাধীনের পরে কিছুদিন পরে কিন্তু প্রচণ্ড গন্ডগোল হয়েছে। আমাকে যখন অনেকে বলে যে এই যে অন্ধকারে ছেয়ে যাচ্ছে এই যাচ্ছে, আমি কিন্তু খুব হতাশ হই না। তার কারণ হচ্ছে যে 71 পরে এর চাইতে খারাপ অবস্থা হয়েছে, এবং তখন একটা স্লোগান বেড়ে গেল যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। কিন্তু বাংলাদেশ 53 বছর পরেও স্বাধীন আছে। এর মধ্যে অনেক বিচ্যুতি হয়েছে, অনেক স্বৈরশাসক আসছে, তারা দেশকে ক্ষতিগ্রস্ত করে গেছে, কিন্তু দি কান্ট্রি স্টিল সার্ভাইভড অ্যান্ড নাও ইট ইজ বিকামিং ইভেন মোর ভাইব্রেন্ট। তো এই আন্দোলনের পরে যে এই ধরনের কিছু হবে, আফটার ইফেক্ট কিছু হবে, এইটা যারা মনে করছে যে হবে না, তারা তো বোকার স্বর্গে বাস করতেছে। এরকম কি হয় কোনো দিন? কোনো বিপ্লবের পরে কি সেই জায়গায় সমস্ত কিছু শান্ত হয়ে গেছে? কাউন্টার বিপ্লব বা নানান রকম পরিস্থিতি হয়, কিন্তু বিএনপির একটা গঠনমূলক ভূমিকার জন্য তারা কিন্তু সব সময় বলছে যে যৌক্তিক সময় নিয়ে কিন্তু নির্বাচন দিতে হবে। বিএনপি কি এরকম বলতে পারে যে আপনারা যত বছর লাগে সংস্কার করেন? এইটা একটা পরিপক্ক রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা কি করে বলতে পারে? কোনোদিনই বলতে পারেন তারা। জনাব তারেক একটা কথা বলেছেন যে দৈনন্দিন কর্মকাণ্ড সর্বক্ষেত্রে জনকল্যাণ কর্মকাণ্ড সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে। করে যাচ্ছে। এটা শুধু যে তিনি একটা এই আমাদের বর্ধিত সবাই বলছেন তা তো না, সব সময় কিন্তু আমরা একইভাবে সহযোগিতা অব্যাহত আছে। অবশ্যই আছে। কোন ব্যাপারে আপনি বলেন বিএনপি সহযোগিতা করতেছে না, বা কোন জায়গায় বিএনপি সরকারের কোন কাজের মধ্যে বাধা সৃষ্টি করছে? বিএনপি সবসময় একটা জিনিস বলতেছে যে সরকারের কোঅর্ডিনেশনের অভাব আছে। আপনি যদি একটা গঠনমূলক সমালোচনা করেন, সেটা তো বাধা দেওয়া না,
বলছে সরকারের কোঅর্ডিনেশনের অভাব আছে, উপদেষ্টাদের বক্তব্যের মধ্যে সামঞ্জস্য থাকতেছে না অনেক ক্ষেত্রে, এবং বিভিন্ন আচরণে বৈষম্যমূলক ব্যবস্থা দেখা যাইতেছে। এইগুলা বিএনপি তুলে ধরতেছে, সমালোচনা করতেছে। এটা তো গণতান্ত্রিক একটা প্রক্রিয়া। এই সরকার তো বিপ্লবী সরকার না, এরা তো বলে নাই যে 6 মাস কেউ কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এটার লক্ষ্য হচ্ছে আলটিমেটলি একটা গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করা। অতএব গণতান্ত্রিক প্র্যাকটিসে যারা বিশ্বাস করে তারা কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হইলে সেটা তো তুলে ধরবে, কিন্তু সমর্থনের জায়গায় আপনি বলেন কোথায় তারা এটার বিরুদ্ধে এমন কিছু করছে, একটা বিক্ষোভ করছে বা একটা কিছু তারা দাবি করছে। দাবি তো করাটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক অধিকার, এবং এমন কোনো খারাপ কিছু তো বলা হয় নাই। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল এমন সমস্ত আচরণ করতেছে কারণ তাদের মধ্যে একটা এমন যে বিএনপি জানি হঠাৎ উড়ে এসে কালকে যেমন একটা দল গঠন হয়েছে এরকম একটা দল, তা তো না। বিএনপির সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে, সারা বাংলাদেশের 65,000 গ্রামে দেখবেন বিএনপিরই আছে, সমস্ত সংগঠন আছে, নেতা আছে, কর্মী আছে। সেই জন্য আমি এই আপনার শো থেকে অন্তর্বর্তীকালীন সরকার, আমি ছোট মানুষ, তাদের কাছে আহ্বান জানাবো আপনারা সবার কথা শুনবেন, কিন্তু গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধাশীল হবেন না। এই দেশের সর্ববৃহৎ দলকে আপনি কোনোভাবে অবজ্ঞা করে, অবহেলা করে, হঠাৎ করে গরম বক্তৃতায় মুগ্ধ হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নিতে যাবেন না। সেটা আত্মঘাতী হবে দেশের জন্য। এবং সবাই, এবং আমি একটা প্রস্তাবও এখানে করি সমস্ত রাজনৈতিক দলের কাছে, যেমন একটা, আমি এই জন্য নাম বলছি যাতে লোকে বুঝতে পারে, জামাত ইসলামের একটা বক্তা উঠে একটা বাজে কথা বলে দিল, অথবা বিএনপিরই হয়তো কোনো কর্মী তার জবাবে আরেকটা বাজে কথা বলল। আমার মনে হয় বিশেষ করে দোজ হু আর দি গ্রেটেস্ট স্টেক হোল্ডার্স লাইক বিএনপি অনেক পরে বাট সেকেন্ড এরকম জামাতে ইসলাম আছে, আরও যে সমস্ত সংগঠন আছে, তাদের উচিত হবে একটা উইকলি, অ্যাটলিস্ট বাই উইকলি একটা কোঅর্ডিনেশন সভা করা। এবং সেইখানে আমি বলতে পারবো আমার যে লিয়েজো কমিটি এমনি নিজেরা সবাই যারা একসাথে, তাদের লিয়েজো কমিটিতে কোনো কাজ করে না, হিজ মাস্টার্স ভয়েস হয়ে যায়। এরা যদি একটা লিয়েজো কমিটি করে, এখনো তো কেউ ক্ষমতায় যায় নাই, লিয়েজো কমিটি করে সেখানে আমি তুলে ধরবো যে আপনার লোকটা এই কথাটা বলছে খুব দুর্ভাগ্যজনক, আর একজন বলবে যে এই কথাটা, তাইলে কিন্তু ওই জিনিসটা আর এক্সপ্যান্ডেড হয় না, আর বেলুন্ড হয় না। এইটা একটা করার জন্য আমি সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই। এবং বারবার বলছি, কিপ দি টেম্পারেচার লো ফর দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি। ভাই যেটা বলছে সত্যি কথা, আপনার চতুর্পাশে শত্রু, আপনার পাশে সবচাইতে বড় শত্রু বসে আছে যে কোনো সময় সুযোগ নেওয়ার জন্য। আমরা অতীত ইতিহাস জানি কিভাবে এই স্বৈরশাসককে সেই সময় তারা আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে, এবং তৎকালীন প্রেসিডেন্ট যিনি অত্যন্ত বদান্যতার সাথে একে ভিতরে আনার জন্য অনুমতি দিছিল, সে আসার মাত্র কতদিনের পর তো সে নিহত হন। এবং সেগুলো কিন্তু কোনো ব্যতিক্রমী ঘটনা, এগুলো সমস্ত হইল মানে পরিকল্পিত ষড়যন্ত্রেরই একটা অঙ্গ ছিল। তারা এখনো হয়তো দুরাশার মধ্যেও আশা করার চেষ্টা করে যে একেও কিছুদিন রেখে দেখি কি করে। আপনি একটা জাতিসংঘ, এটা তো যদি হইতো যে আমাদের ট্রাইব্যুনাল একটা তদন্ত করে একটা রিপোর্ট দিতেছে, জাতিসংঘ রিপোর্টে তারা বলতেছে তিনি নিজে গুলির হুকুম দিছেন, পুলিশরা মানে যারা ছিল ল এনফোর্সিং তারা নিয়ারেস্ট রেঞ্জ থেকে গুলি করে হত্যা করছে, এবং এ ব্যাপারে তার কোনো দ্বিধা ছিল না। এবং অনেকে বলে, বাস্তব জানি না, যে উনি বলছেন যে আপনারা এতই হলেন কেন, আরও গুলি করেন সব। তাই সেই সমস্ত জায়গার থেকে আমাদের যে উত্তরণ হচ্ছে, আমরা শঙ্কামুক্ত না। আমাদের এই সদ্য অর্জিত সেকেন্ড রিপাবলিক, এটাকে যদি ধরে রাখতে হয় তাইলে এই ধরনের কোঅর্ডিনেশনের মধ্যে এবং স্বল্পতম সময়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের বন্দোবস্ত করতে হবে। তাতে জনগণ যাকে রায় দেয় তারাই সরকার গঠন করবে, এবং অন্যান্যরাও বিরোধী দলের থেকে গঠনমূলক ভূমিকা পালন করলে দেশটা একটা সুন্দর গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আলোচনা আবার আসবো আপনার সাথে। কবি হাসান হাফিজ শুনছিলেন, এবং আমরা কিছুটা আশা হতোই, আবার কিছুটা আমরা আশায় বুক বাঁধি। আমরা সবাই কিন্তু একটা ঐক্যবদ্ধভাবে থাকি। নিশ্চয়ই আপনার মনে আছে যখন ভারত
বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার শুরু করলো তাদের মিডিয়াগুলো, তখন কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস যখন সবাইকে ডাক দিলেন, সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেলেন। কেন জানি আমি খুব আশাবাদী যে যতই যুক্তি পাল্টা যুক্তি কথার ভাস থাকুক না কেন, ওই একজনের বিরুদ্ধে, একটি দলের বিরুদ্ধে বা এক ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিস্টের যে লেসপেন্সার তাদের বিরুদ্ধে কিন্তু আমার কাছে মনে হয় যে সবাই যদি কোনো কিছু ঘটে ঐক্যবদ্ধ হয়ে যাবে। সে কারণে জনাব সম্রাট যেটি বললেন যে আমরা এমন একটা কিছু করতে হবে যাতে কোনো কারণে নিজেদের মধ্যে কোনো ফাটল না ধরে, আমরা নিজেরা সাপ্তাহিকভাবে বা 10 দিনে বা 15 দিনে কোথাও নিজেদের মধ্যে একটা আলোচনা করতে পারি কিনা যে আমরা কে কোথায় কী ধরনের ভুল ত্রুটি করেছে। আপনার বিশ্লেষণে তারেক রহমানের যে বক্তব্য সুক্রিয়া আদায় তিনি যেটা বলেছেন, যেটি উনি বললেন যে তিনি কিন্তু ক্রেডিট নেন নাই, তিনি কিন্তু বলেন নাই যে আমরাই সব কিছু করে ফেলেছি। তো সেই অবস্থায় জনাব তারেক রহমানের বর্ধিত সভায় যে বক্তব্যটাকে আপনি কীভাবে দেখছেন? সেটা তো খুবই একটা প্রাজ্ঞ এবং সুচিন্তিত বক্তব্য, এবং আমরা দেখছি যে বিএনপি কিন্তু অ্যাকশানে যাচ্ছে। যারাই চাঁদাবাজি করছে অনেক কঠিন কঠিন অ্যাকশান নিয়েছে, বাংলাদেশের ইতিহাসে এরকম নজিরবিহীন। বড় বড় নেতাদেরকেও তারা অ্যাকশানের মধ্যে ফেলেছে। তো সেটা কিন্তু আরও কঠিন হতে হবে। সামনে অনেক ষড়যন্ত্র আছে, সামনে অনেক খাদ আছে, সেই ট্র্যাপ আছে, সেই ফাঁদের মধ্যে যেন বিএনপি পা না দেয় আমরা সেটা প্রত্যাশা করব। এবং আরেকটা কথা আমি বলবো, অন্তর্বর্তী সরকারের কিন্তু রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিতে হবে। এটার মধ্যে আমরা একটা দূরত্ব দেখতে পাচ্ছি। একদিনের মধ্যে ডাকলো, 6টা দলকে ডাকলো, আধা ঘন্টাও একজন পেল না, তাহলে তো হলো না, ইন্টারাকশনটা হলো না, তো তাহলে গ্যাপটা থেকেই যাচ্ছে। যত দ্রুত এই গ্যাপটা দূর করা যায় ততই কিন্তু মঙ্গল। কারণ আপনি সংস্কার করলেন, রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসলো তারা সেটা ছুঁড়ে ফেলে দিল, তো অর্থহীন হলো, সময়টা নষ্ট হলো, টাকা নষ্ট হলো, তারপর মেধা নষ্ট হলো। কিন্তু সেই জন্যে তাদেরকে এনে অঙ্গীকার করতে হবে তাদের কাছ থেকে, তাদেরকে ইনভলভ করে তাদের আস্থায় নিয়ে তাদের সেই অঙ্গীকারটা নিতে হবে যে আপনারা এই সংস্কারটা আমরা করে দিচ্ছি, এই পর্যায়ে আপনারা এইটা বাস্তবায়ন করবেন। সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, অন্তহীন সময় তো চলতে পারে না। এর মধ্যে 7 মাস পার হয়ে গেছে, আপনি এই সরকারের অর্জনটা মোটা দাগে কী দেখবেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনও কন্ট্রোলে আসে নাই, ভয়ঙ্কর। উনি বললেন গ্রুপ রবারি হচ্ছে, হ্যাঁ হচ্ছে, মানে জাতীয় পর্যায়ে এটা সংক্রমিত হয়ে যাচ্ছে। আপনার একটা কথাই আছে যে ব্যাধি হচ্ছে সংক্রামক, স্বাস্থ্যটা সংক্রামক নয়, খারাপ জিনিসটাই কিন্তু দ্রুত ছড়ায়। এবং চারদিকে ললেসনেস একটা তৈরি হয়েছে, এবং পুলিশের মধ্যে সেই রকম আমরা দেখছি। আজকেও আপনি দেখবেন যে 22 জন সাবেক ডিসির পাসপোর্ট বাতিল করা হয়েছে। তো এই কাজগুলি তো অনেক আগে করা উচিত ছিল, এত বিলম্বে করলে তো সব কিছু টাইমিংয়ের একটা ব্যাপার আছে। তো এখন কঠোর হলে তো হবে না, যে প্রথম দিকে এটা করা দরকার ছিল, তাহলে কিন্তু অনেক কিছুর থেকে আমরা মুক্ত হতে পারতাম। সেই জিনিসগুলি আছে। এই সরকারের দেশপ্রেম নিয়ে, সততা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের অদক্ষতা আছে, কোনো ক্ষেত্রে অপরিপক্কতা আছে, অদূরদর্শিতা আছে, সেগুলির মূল্য আমাদের দিতে হচ্ছে। নিত্যপণ্যের আমরা তো এখনও সেইভাবে, রোজা শুরু হয়েছে, সাধারণ মানুষের জন্য তো এটা একটা কঠিন একটা সময় যাচ্ছে। চালের দাম বাড়ছে, সব কিছুর মধ্যে কিন্তু একটা অস্থিরতা আছে, চাপা একটা। তো একটা রোডম্যাপ ঘোষণা করে দিতে সমস্যাটা কোথায়? সমস্যাটা দূর হয়ে যাবে যদি এই অস্পষ্টতাটা দূর হয়। নানান উছিলায় এই সরকার হয়তো লিঙ্গার করতে চাচ্ছে, প্রলম্বিত করতে চাচ্ছে, এরকম অভিযোগ শোনা যাচ্ছে। তো তাদেরই দায়িত্ব সেটাকে ক্লিয়ার করা। মিস্টার আব্দুল লতিফ সম্রাট, আপনি যেহেতু প্রবাসে আছেন, এবং আমার মনে আছে যে যখন আপনি বিশেষ করে সভাপতির দায়িত্ব পালন করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ছিলেন, যখন পতিত প্রধানমন্ত্রী নানা কর্মসূচি নিয়ে সেখানে যেত, আপনারা যেভাবে সেখানে আন্দোলন সংগ্রাম করতেন, আমার কাছে মনে হয়েছে ঢাকার হয়তোবা আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়ে আছি কিনা এরকম একটা মনে হতো। এবং আপনি অগ্রভাগেই কিন্তু আমার স্পষ্ট মনে হচ্ছে কিডস পড়তে আপনি বেশি পছন্দ করতেন। সবসময় স্নিকার পড়তেন এবং নানা রকম প্লে কার্ড নিয়ে সেখানে মন্তব্য দিতেন। এই যে আমাদের জুলাই বিপ্লবটা হয়ে গেল, সেই বিপ্লবে কিন্তু জনাব তারেক রহমান গতকালকে একটা কথা বলেছেন, তিনি কিন্তু একা ক্রেডিট নেননি, একা ক্রেডিট দেননি, সবাই সম্মিলিত কথা বলেছেন, সম্মিলিত। তো এই যে প্রবাসীরা যারা এখানে, দেখেন কি একটা আশ্চর্যজনক বিষয় যে সমস্ত প্রবাসীরা কিন্তু সেখানে সবাই একত্রিত হয়ে তারাও কিন্তু এক ধরনের বিদ্রোহ কিন্তু শুরু করেছে। সে মার্কিন যুক্তরাষ্ট্র বলি, যুক্তরাজ্য বলি বা আমাদের মধ্যপ্রাচ্য বলি। আপনি প্রবাসীদের অবদানকে কিভাবে দেখেন এই জুলাই বিপ্লবে আমাদের এই বিজয়টাকে? আপনারা শুধু এটুকু দেখেন যে যখন এই আন্দোলন শুরু হইল, আমরা প্রবাস থেকে সমস্ত বিভিন্ন রাষ্ট্র সঙ্গে যোগাযোগ স্থাপন করে আমরা আবেদন জানাইলাম, তারা স্থানীয়ভাবে আবেদন জানাইল, এবং যার ফলে কিন্তু রেমিটেন্স ইমিডিয়েটলি ড্রপ করলো। এবং আপনারা দেখেন যখন আন্দোলন সফল হলো এবং জুলাই বিপ্লব সাকসেসফুল হইল, তখনের থেকে আপনি
ইটা দেখেন, রেমিটেন্সটা দেখেন। আমি এই দেখলাম যে একটা বিষয় আমার নিজের দেশের ক্রেডিটের জন্য আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার দেশ ইউনাইটেড স্টেটস এখন যেখানে আমি বসবাস করি সেখানে গত 4 মাস সর্বোচ্চ রেমিটেন্স আসছে ইউনাইটেড স্টেটস থেকে, এবং ওভারঅল রেমিটেন্স আগের তুলনায় অনেক বৃদ্ধি পাইছে। সেদিন আপনারা দেখছেন কিনা জানি না, ভেরি রিসেন্টলি হয়তো ইনশাল্লাহ বাংলাদেশ $500 বিলিয়ন এই জিডিপিতে পৌঁছতে সক্ষম হবে। এখানে অন্যান্য সেক্টর আছে, তবে এই যে গ্যারান্টিড সেক্টর প্রবাস এর মতো অন্য কোনো জায়গায় নেই। আপনি গার্মেন্টসে যদি কিছু কেটে দেয়, ট্যাক্স বাড়ায়, আপনি এখানে তারা গায়ে খেটে যেভাবে হোক করে দিচ্ছে। আমি শুধু এই কথাটা যেহেতু আপনি উঠাইলেন সেটা আমি বলতে চাই যে দেখেন আজকে জিডিপির বাংলাদেশের বর্তমান জিডিপির 6 থেকে 7% আসে প্রবাসীর ইনকাম থেকে, এবং বাংলাদেশের যে পপুলেশন যদি আমরা 18 কোটি ধরি এবং সেখানে প্রবাসে 2 কোটি লোক আছে প্রায়, আমরা ধরি কম বেশি, সেই হিসেবে আমার এই বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার, নির্বাচনী সংস্কারে আবেদন থাকবে যে আপনারা অন্তত প্রবাসীদের জন্য আপনাদের যদি মহিলা সংসদের একটা কোটা থাকতে পারে, প্রবাসীদের সংসদের একটা কোটা থাকা উচিত, এবং সেটা ওই প্রপোর্শনেটলি দিতে হবে। যেমন আমরা মানে জনগণ হিসেবে 18 কোটির মধ্যে 1.5 কোটির যে প্রপোর্শন, সেইভাবে আপনার নাম্বার অফ সাংসদ দিতে হবে। আর জিডিপিরও কিন্তু আমরা 7%। সেখানে আমার মানে আবেদন হইল যে ওই সমস্ত পুরানো আইন ছেড়ে ফেলেন। আমরা যদি আমেরিকায় সিটিজেন থাকি এবং এইখানে ডুয়েল সিটিজেন হই, তাইলে আমাদের সমস্ত নির্বাচনে অংশগ্রহণের অধিকার দিতে হবে। এটা না করার মাধ্যমে আপনারা প্রবাসীদেরকে বলতেছেন ইউর মানি ইজ গুড বাট ইউ আর নট। দ্যাটস এ ভেরি ইনসাল্টিং থিং দ্যাট দিস গভর্নমেন্ট, অল দি গভর্নমেন্টস হ্যাভ ডান সো ফার। আমি আমার দেশে কেন পারবো না? আমেরিকায় যদি আমি ডুয়েল সিটিজেন হয়ে আমেরিকায় নির্বাচন করতে পারি, তাদের বাধা দেয় না। আপনি আমার দেশে, যেই দেশে আমার জন্ম, আপনারা ইনডাইরেক্টলি আমার বার্থ রাইট মানে অস্বীকার করতেছেন। মানুষের জন্মের একটা রাইট আছে না আজও? এই যে ট্রাম্প, যারা বার্থ মানে ইলিগাল লোকের বাচ্চারা যদি জন্ম হয় তাদের বলছে তাদের আর নাগরিকত্ব দেওয়া হবে না। ওদের অনেক দোষ আছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। সঙ্গে সঙ্গে কোর্ট ইনজাংশন দিছে যে প্রেসিডেন্ট ক্যান নট টেক অ্যাওয়ে দি বার্থ রাইট অফ এ চাইল্ড। আমরা এই দেশের বার্থ রাইট অফ চাইল্ড পাবো না। আমি জোর দাবি জানাই আপনার এইখান থেকে যে অন্তর্বর্তী সরকার এইটা অবশ্যই ইনক্লুড করতে হবে, যেখানে শপথ নেওয়া অথবা শপথ গ্রহণের বেলাই নাই, প্রত্যেক জায়গায় যারা ডুয়েল সিটিজেন, এখানের প্রতি তাদের লয়্যালটি আছে, পাসপোর্ট আছে, সিটিজেনশিপ ডুয়েল নিচ্ছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। এই ব্যাপারে কোনো কিছু করা যাবে না। আর দলীয়, আমার নিজের দল বিএনপি থেকে শুরু করে সমস্ত দলীয় যারা আছে, ফোরাম আছে, প্রত্যেকের কাছে আমার আবেদন, এত কিছুর পরে জনগণের মনে কিন্তু সৎ একনিষ্ঠ লোকের একটা আশা, যারা রাজনীতি করে না তাদের প্রত্যেকের মনে এইটা আছে। আপনারা কেউ যারা বিশেষ করে নীতি নির্ধারণী মহল যারা আছে, তাদের কাছে আমার আবেদন থাকবে, ইনক্লুডিং মাই ওন পার্টি, আমাদের দলেও যারা অসৎ হিসেবে যদি মানুষের কোনো ধারণা থাকে, তাদেরকে সম্পূর্ণ মনোনয়ন দেওয়া থেকে আমার দল বিরত থাকতে হবে। কে কি করছে না করছে এবং তার একটা তো আপনাদের জানা আছে, কারা এই আমাদের দলের মধ্যে অসৎ হিসেবে পরিচিত, মানুষের কাছে একটা তাদের আইডেন্টিটি এরকম হয়ে গেছে, তাদেরকে সম্পূর্ণ বাদ দিয়ে যারা সৎ, দলের জন্য একনিষ্ঠ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য, এই ধরনের লোকদেরকে মনোনয়ন দিয়ে সংসদে পাঠানোর জন্য চেষ্টা করতে হবে, যাতে জনগণের এই যে আশা, সেই আশাটা পূরণ হতে পারে। অন্যথায় যদি আবার সেই, কারণ আমাদের তো এমন না যে আমাকে বারবার একটা কথা লোকে বলতেছে, আমি এটার সঙ্গে একমত দ্বিমতের কথা না, না ঠিক আছে, সেটা হইলো মানুষ বারবার একটা কথা বলতেছে, এটা কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মের বক্তব্য বাদ দেন, সাধারণ মানুষ কিচেন টেবিলে আলাপ করতেছে, বিভিন্ন পার্টিতে আলাপ করতেছে,
একটা স্বৈরাচার যাওয়ার পরে আর একটা স্বৈরাচার আমরা চাই না, একটা চোর পালায় যাওয়ার পরে আর একটা চোর আমরা চাই না। তারা কাউকে ব্লেম করতেছে না, বলতেছে যে এমন যেন না হয় যে একজন অন্যায়কারী চলে গেল রিপ্লেসড বাই অ্যানাদার অন্যায়কারী, এটা কোনোদিন হওয়া উচিত না। এই ব্যাপারে আমার দল থেকে শুরু করে প্রত্যেক দলের সতর্কতা গ্রহণ করার জন্য আমি আবেদন করছি। এবং প্রবাসীদের ব্যাপারে আপনারা একদম অবহেলা করা এইটা কোনোদিন জানি না হয়, কারণ অনেক কিছু বলতে সময়ের, বাট প্রবাসীদের যে অবদান সেই অবদানকে মুখে স্বীকৃতি না, এয়ারপোর্টে এক কাপ কফি ফ্রি খাওয়ায় এটা স্বীকৃতি হবে না। তাদের যে রাইট, এই যে এক ভাইয়ের সঙ্গে একটু আগে আলাপ করতেছিলাম অনুষ্ঠান শোয়ার আগে, যে বিদেশ থেকে এসে একটা বাড়ি বানাচ্ছে, তার কাছেও এক শ্রেণীর লোক যে অন্যায় আবদার করতেছে, এইগুলা থেকে জাতিকে মুক্ত করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা যদি সুযোগ থাকে আবার আসবার চেষ্টা করবো। কবি হাসান ভাই, আপনার কাছে একটু আসি। মানে অনেকেই কিন্তু বাংলাদেশের একটা প্রেক্ষাপট আমি এখন প্রায় লোকের মধ্যে কিছু লোকের মধ্যে শুনতে পাই, সেটা হচ্ছে যে অনেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকে টিকিয়ে রেখে রাজনৈতিক একটা ফায়দা নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি। যারা স্লিম আওয়ামী লীগ হলে কেমন হয়, আওয়ামী লীগের সৎ লোকরা যদি নির্বাচনে আসে তাহলে কী অসুবিধা, এবং যারা এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, আমার যে বিশ্লেষণ তাতে আমার কাছে তো মনে হয় যে স্থানীয় সরকার নির্বাচন তো যদি কোনো প্রতীকে না হয় এবং সেখানে যদি আওয়ামী লীগের পক্ষ থেকে যারা নন প্রতীকে দাঁড়াবে, তখন তো আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে। তো যারা এইভাবে চিন্তা করছেন যে একটি প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকে টিকিয়ে রেখে রাজনৈতিক ফায়দা নিতে চায়, তাদের নিয়ে আপনার বিশ্লেষণ কি? একটা সূক্ষ্ম চেষ্টা তো আছেই পুনর্বাসন করার জন্যে। পরিষ্কার কথা হলো যে আওয়ামী লীগের বিচার হতে হবে। আওয়ামী লীগ এই 7 মাসে কিন্তু একটা বারও বলে নাই যে আমরা অন্যায় করেছি, ভুল করেছি, সরি বলে নাই কিন্তু। তো সেটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। এতগুলি প্রাণ গেল, হাজার হাজার ছাত্র, তরুণ, সাধারণ মানুষ প্রাণ দিয়েছে, দেশটাকে ধ্বংস করে ফেলেছে, সম্পদ লুট করে নিয়ে গেছে, ধর্ষণের সেঞ্চুরি করেছে। আপনি কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, সমস্ত কিছুতে সেন্সরশিপ আরোপ করেছে, তারপরে কত সাম্রাজ্য দখল করেছে, দেশের বাইরে বেগমপাড়া তৈরি করেছে। আপনি দেখেন, সেগুলির বিচার তো হতে হবে, পরিষ্কার বিচার হতে হবে, গণহত্যার বিচার করতে হবে। জাতিসংঘ যেটা প্রমাণ হয়েছে যে তারা অপরাধ করেছে, সেগুলির আন্তর্জাতিক আদালতেও বিচার হতে হবে, দেশের ট্রাইব্যুনালে হবে, এবং এগুলি ফয়সালা হওয়ার পর তারপরে তারা এটা বিবেচনা করা যাবে। আওয়ামী লীগ তখন নাকে খত দেবে, তখন বিবেচনা করা যাবে। এইটা আগেই কেন এটা আগাম করা? তার মানে এগুলো তো ধ্রুবীষণ দিয়েছে, তাদের পুনর্বাসনের একটা চক্রান্ত আছে। মানুষকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। সেখানে আসার কথা যে ছাত্রদের যে দলটা হয়েছে, তারা এই ব্যাপারে কঠোর অবস্থান নেবে, এবং সেটা প্রয়োজন আছে। কিন্তু এটা রক্তের দাগ তো এখনো শুকায় নাই। আমরা যদি বেইমানি করি শহীদের রক্তের সঙ্গে, তাহলে তো আবার আমরা ফ্যাসিজমের অন্ধকারে ফিরে যাব। সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। কিন্তু বড় দলগুলির মধ্যে তো এই ধরনের একটা মনে হয় যে ভিতরে ভিতরে আছে, মানে আমি নাম বলতে চাচ্ছি না, তো তারা কিন্তু বলেছে যে এরকম, আবার সেটা থেকে সরে এসছে, তাই না? কিন্তু বিচারের কথাটা জোরদার করতে হবে, বিচারটা 1 নম্বরে আনতে হবে, পরিষ্কার কথা। এই গণহত্যার বিচার করতে হবে, এগুলি কোনো এখানে ছাড় দেওয়া যাবে না, আপোষ করা যাবে না। তাহলে আজকে আমরা দেখেছি যে আজকে তাজুল ইসলাম সাহেব বলেছেন যে মার্চেই একটা করা যাবে, এবং আবার ডিসেম্বরের মধ্যে হাসিনার বিচার করা সম্ভব। তো তখন কিন্তু বন্দি প্রত্যর্পণ চুক্তি যে আছে ভারতের সঙ্গে, সেটা আমরা তখন অ্যাপ্লাই করতে পারবো, এবং ইন্টারন্যাশনাল প্রেশারটা আমরা দিতে পারবো। জাতিসংঘের রিপোর্টটা তো আছে পরিষ্কার। তো সেই ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক আদালতেও বিচারটা হতে পারে। যদি তাকে যদি আনা সম্ভব না হলে কিন্তু সেটা একটা কাটা হয়ে থাকবে। দালাই লামার আশ্রয় দেওয়া আর হাসিনার আশ্রয় দেওয়া তো এক না। তো সেখান থেকে ষড়যন্ত্র করছে। আমাদের প্রধান উপদেষ্টা স্পষ্ট বলেছেন, ডক্টর ইউনূস, যে আপনি চুপ থাকবেন। চুপ তো থাকছেন না, একটার পর একটা কিন্তু ঘটনা ঘটাচ্ছে, সেগুলি কিন্তু ইম্প্যাক্ট পড়ছে দেশের অস্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা, সার্বভৌমত্বের প্রশ্নে সেগুলি প্রশ্ন দিচ্ছে, জন্ম দিচ্ছে। সেগুলি আমরা বরদাস্ত করতে পারি না। এবং একই সঙ্গে একই সূত্রে গাথা যে সীমান্তে হত্যাগুলি যে ঘটছে, সেগুলির সঙ্গে কিন্তু যোগসূত্রতা আছে, যোগসূত্র রয়েছে। সেটা আমাদের বুঝতে হবে, এবং সেভাবে আমাদের রুখে দাঁড়াতে হবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। তো সেক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো যারা এখন যুগপৎ আন্দোলন করে একটা গণতান্ত্রিক পন্থার দিকে যাচ্ছিল, তাদের প্রতি আপনার কোনো রকম সুপারিশ আছে কিনা? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে
যেটি জনাব সম্রাট বললেন যে দেশের সর্ববৃহৎ দল এখন বিএনপি, আপনারা আসেন না 18-20 কোটি লোকের মধ্যে কার কতটুকু অংশ, কার কতটুকু কৃষি বিবেচনায়। তো আমরা যেহেতু বড় দল হিসেবে বিএনপিকেই সবাই বিবেচনা করছে, হয়তো আলোর ঝলকানি তাদের দিকেই, তারা হয়তো বা সরকার গঠন করবে। কিন্তু তারপরও আব্দুল লতিফ সম্রাট অত্যন্ত স্পষ্টভাবে বললেন, সেটি হচ্ছে তার দলের মধ্যে যদি কোনো রকমভাবে কোনো অপরাধী থেকে থাকেন, যিনি অন্যায় করেছেন, অথবা এখন যারা চাঁদাবাজি বা লুটতরাজ করছেন বা অভিযোগ রয়েছেন, সে বিষয়ে তিনি বলছেন যে না, এই বিষয়ে সবাইকে, বিশেষ করে দলের বড় নেতাদেরকে সচেষ্ট থাকবার জন্য আহ্বান জানিয়েছেন। আপনি কীভাবে দেখছেন বর্তমানে বিএনপির যে একটা বড় দল হিসেবে বিভিন্ন জায়গায় টুকটাক যে অভিযোগগুলো আসছে সেগুলিকে? বিএনপি এই ব্যাপারে স্টেপ নিচ্ছে, আমি মনে করি আরও কঠোর হওয়া উচিত এই ব্যাপারে। কারণ না হলে কিন্তু মানুষের সন্দেহটা আরও বাড়বে, ঘনীভূত হবে, সেটা বিএনপির জন্য ক্ষতিকর হবে, দেশের জন্য ক্ষতিকর হবে। কঠোরভাবে যদি এগুলি দমন না করা যায় তাহলে একই অবস্থা হলো, তাই না? একটা তো আমরা চেঞ্জ করতে পারি না, মানে যদি মানুষ বলে আগে আমরা ভালো ছিলাম, তা এর থেকে তো দুঃখের কষ্টের আর কিছু হতে পারে না। তাহলে যে শহীদের রক্ত দান বৃথা হয়ে যাবে, আমরা সেটা কোনোভাবেই এফোর্ড করতে পারি না। তো বিএনপিকে অনেক সতর্ক থাকতে আমি বলেছি যে ফাঁদ আছে, অনেক অনেক ষড়যন্ত্র আছে, কুটোচাল আছে, চক্রান্ত আছে, সেগুলিকে মানে সাবধানে পা টিপে টিপে এগোতে হবে। এবং সরকারের যেই প্রলম্বিত করার যে এরকম কথা শোনা যায়, সেগুলির কিন্তু কিছু কিছু ভিত্তিগত আছে, একদম আপনি উড়িয়ে দিতে পারেন না। তো আপনার 7 মাস হয়ে গেছে, সংস্কারের চলছেই, অন্তহীন চলছে, সময় বাড়াচ্ছেই তো বাড়াচ্ছেই। তো এইটা তো এক জায়গায় তো থামতে হবে, তাই না? আপনার তো একটা টাইম ফ্রেম লাগবে। তো আপনার তো কেউ বলে যে ডিসেম্বরের মধ্যে হবে নির্বাচন, আবার কেউ বলছে যে এইটা পরবর্তী জুনে হতে হবে। এইগুলি কেন, এই অস্পষ্টতা কেন? পরিষ্কার করে রোড ম্যাপ দিতে হবে, ক্লিন কথা এটার মধ্যে। তারপরেই কিন্তু দেখা যাবে কার শক্তি কতখানি, মানুষের মধ্যে কার কতখানি গ্রহণযোগ্যতা, আস্থা মানুষ কতখানি রাখতে পারছে, সেই সরকার গঠন করবে, অসুবিধা নাই। লেভেল প্লেইং ফিল্ড হোক, সবার অধিকার আছে, কিন্তু ফ্যাসিস্টদের আগে বিচার হতে হবে, এটা হলো পরিষ্কার কথা। সেটার প্রক্রিয়া চলছে, আশা করি একটা শিগগিরই আমরা এটার রেজাল্ট পাবো। একটা বিচারটা যেন স্বচ্ছ হয়, গ্রহণযোগ্য হয়, আন্তর্জাতিকভাবে যেন অ্যাকসেপ্টেবল হয়, সেটাই আমরা চাইব। জি, মেজর সম্রাট, একেবারে শেষের আলোচনায় আসছি। আপনি হয়তো বা 2-1 দিনের মধ্যেই চলে যাবেন, আপনার যেখানে থাকেন সেখানে মাঝে মাঝে দেশে আসবেন, আমাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ, সেই প্রত্যাশা আমরা করছি। এখন এই সর্বশেষ অবস্থায় কিন্তু আমরা নির্বাচন, নিশ্চয়ই যত কথাই হোক না কেন, একটা নির্বাচন প্রক্রিয়ার দিকে দেশকে যেতেই হবে। এবং তা না হলে আমরা আজকে দেখেছি যে মিস্টার সালাউদ্দিন তিনি কিন্তু বলেছেন যে আপনি আমতা আমতা এইসব করে কথা বলে করে লাভ নেই, এটা নির্দিষ্টভাবে আপনি একটা রোডম্যাপ ঘোষণা করেন। তো সেই রোডম্যাপ ঘোষণার অপেক্ষায় হয়তো আমরা আছি। কিন্তু আপনি কি মনে করেন যে এই নির্বাচনটি, যেটি আগামী সামনে নির্বাচনটা হতে যাচ্ছে, সেটি কি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য? যেটি দিনের ভোট রাতে হয়ে গেছিল, আমিডামি নির্বাচন হয়েছিল, 153 জন নির্বাচিত হয়ে গেছিল, সে ধরনের সংখ্যা কি আপনার মধ্যে আছে? সেই ধরনের সংখ্যা না, কিন্তু বিভিন্ন কাজে মাঝে মধ্যে আমাদের মনে কিছুটা হইলেও আশঙ্কা হয় যে, যেমন আমাদের মহাসচিব বলেছেন বা এরকম, যে তখন অবশ্য এরা এই উপদেষ্টা ছিল এবং একই সাথে দল গঠনের প্রক্রিয়া করছিল, তখন বলা হয়েছে যে এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে, এবং ওই ধরনের প্রশ্নবিদ্ধ যাতে না হয় এ ব্যাপারে সরকারকে সংবেদনশীল হইতে হবে, কেয়ারফুল হইতে হবে। এবং আমরা মনে করি যে যদি প্রত্যেকটা দল এবং সরকারের সদিচ্ছা থাকে, তাইলে একটা চমৎকার ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি ইলেকশন করা সম্ভব। এবং কোনো এমন না যে আমরা যদি এটা করতে ব্যর্থ হই, তাহলে মূল ব্যর্থতা হচ্ছে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আমাদের প্রত্যেককে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং ওই যে আওয়ামী লীগের ব্যাপারে শুধু একটা কথা বলি, যে দেখেন কেন যে এরকম আওয়ামী লীগ নিয়ে এত বক্তব্য দিতে হচ্ছে, জামাতরে যে বন্ধ করছে তার জন্য তো কোনো কিছু করতে হয় নাই, জাস্ট একটা নির্বাহী আদেশে করে দিছে। আপনি আপাতত মানুষের বিভিন্ন মেয়াদ থাকে, চিরতরে বন্ধ না করেন, আগে 5 বছরের জন্য বন্ধ করে দেন, তাদের অ্যাক্টিভিটি বন্ধ করেন। কারণ এই যে খোঁচাখুচি চলতেছে যে কে একটু আমেরিকার, ধরেন আওয়ামী লীগের তো যদি এক কথা 1 কোটি সাপোর্টার থাকে, পলায় যাইতে পারছে 10,000, বাকি সব তো এখানে আছে। তারাই তো যত কিছু নাড়ানাড়ির মধ্যে থাকতে চাচ্ছে, ইনডিরেক্টলি, ডিরেক্টলি। তো আপাতত তাদের কর্মকাণ্ডের জন্য আপনি যদি আমাকে বলেন একদম রুট লেভেলে, গ্রামে
গঞ্জে যে আওয়ামী লীগ সাপোর্টার ছিল সেও অন্যায় করছে এবং লোকের উপর, ওই এলাকার লোকের উপর অত্যাচার করছে। তারা যদি এখন শুধু শেখ হাসিনার বিচার হয়ে গেল আর তাদের কিছুই হলো না, দ্যাট ইজ অলসো নট এক্সপেক্টেড। বিচার হইতে হবে একদম রুট লেভেলে, গ্রামে, মহল্লায়, ইউনিয়নে, যে কারা কাদের উপর অত্যাচার করছে, কেস হইতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং এই জন্য এটা টোটাল ইনকোয়ারির জন্য মানুষের বিচার হওয়ার আগে দেখি সে জেলখানায় যে লকআপে রেখে দেয়, বছরের পর বছর বিচার হয় না কিন্তু লকআপে থাকে। এদেরকে নিষিদ্ধ করে 5 বছরের জন্য রাজনৈতিক লকআপে রাখেন। রাজনৈতিক লকআপে রাখা যারা এই বিপ্লবে এত বড় ভূমিকা রাখছে তাদের সবাইকে পার্টিসিপেট করে ইলেকশন করতে দেন। এদের যদি কাজকর্ম ভালো হয়, কেউ যদি প্রমাণিত হয় 5 বছর সময় যথেষ্ট, তাদের বোঝা যাবে যে এটা ভালো পথে আসতেছে কিনা, তখন তাদের আবার দরকার হলে খোলা যাবে। নিষিদ্ধ করা তো পার্মানেন্ট না। জামাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করে গেছে, জামাতে এখন রাজনীতি করতেছে না। তো ওরকমভাবে আমার আর একটা সাজেশন, যেহেতু আপনি জিজ্ঞেস করছেন, যে ওদের রাজনৈতিক লকআপে 5 বছর হইলেও আপাতত বন্ধ করে দেওয়া উচিত, অর্ডিন্যান্স জারি করে। জি প্রিয় দর্শক, আমরা যেটা শুনছিলাম সেটি হচ্ছে আসলে বাংলাদেশের রাজনীতি কোন পথে। নিশ্চয়ই আমরা আশাবাদী হতে যে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ অবশ্যই একটা ভালো আলোর ঝলকানির দিকে যাবে। এবং আমরা আমাদের আজকে যে আলোচক, সেই আলোচক দুজনের মধ্যে যতই আমাদের বিরূপ আলাপ আলোচনা, আমাদের ছন্দপতন, যত কিছু রাজনৈতিক এই বড় বড় দলগুলোর মধ্যে থাকুক না কেন, কিন্তু পর্দার আড়ালে নিশ্চয়ই আমরা আশা করি যে তাদের নিজেদের মধ্যে একটা সমঝোতা হওয়ার দরকার, এবং সেটি নিশ্চয়ই হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে যে দুজন অতিথি, জনাব আব্দুল লতিফ সম্রাট এবং কবি হাসান হাফিজ, দুজনকে ধন্যবাদ জানিয়ে ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।